নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 19 অক্টোবরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 11তম গোলাবারুদ সহ টর্পেডো সহ মিসাইল বার্জ ACTCM আর LSAM-25 এর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হলো মুম্বাই নৌসেনা ডকইয়ার্ডস। ACTCM, যার ফুল ফর্ম হলো অ্যামুনেশন কাম টর্পেডো কাম মিসাইল। টর্পেডো আপনারা জানেন যে সাবমেরিনে যে মিসাইল ইউজ হয় তাকে টর্পেডো বলা হয়। আর LSAM এর ফুল ফর্ম হলো ল্যান্ডিং শিপ অ্যামুনেশন মিডিয়াম। শিপের মাধ্যমে অন্য কোথাও নিক্ষেপ করা হয়। এই দুটি ধরনের মিসাইল আজকে উদ্বোধন হয়েছে মুম্বাই নৌসেনা ডকইয়ার্ডে এবং এগুলি নৌসেনার জন্যই তৈরি করা হয়েছে। এটি তৈরি করেছে DRDO। তো DRDOর ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। DRDOর ফুল ফর্ম হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এর সদর দপ্তর হলো নিউ দিল্লি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1958 খ্রিস্টাব্দে এবং এর বর্তমানে চেয়ারম্যান হলেন ডক্টর সমীর V কামত। পরের প্রশ্নটি হলো, রক্ষামন্ত্রী রাজনাথ সিং 17 অক্টোবর 2025-এ হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড HAL-এর কোন ইউনিটের LCA লাইট কম্ব্যাট এয়ারক্রাফট তেজাস Mk-1 এর HTT-40 এর উৎপাদন লাইন উদ্বোধন করেছেন? আপনারা জানেন তেজাস হচ্ছে ভারতের স্বদেশ নির্মিত একটি লাইট কম্ব্যাট এয়ারক্রাফট। তো এর প্রোডাকশনের নতুন লাইন উদ্বোধন হয়েছে মহারাষ্ট্রের নাসিকে। HAL এর ফুল ফর্ম হলো হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 23শে ডিসেম্বর 1940 খ্রিস্টাব্দে। এর হেডকোয়ার্টার হলো বেঙ্গালুরু, কর্ণাটকে এবং বর্তমানে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের চেয়ারম্যান হলেন শ্রী DK সুরানা। ডান দিকে আপনি তেজাস এয়ারক্রাফটের MKA ভার্সনের ছবি দেখতে পাচ্ছেন। পরের প্রশ্ন হলো, ভারতে নারীদের জন্য প্রথম UPI ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস পরিষেবা লক্ষ্মী পে কোন প্রতিষ্ঠান চালু করেছে? এই UPIটি বিশেষ করে মহিলাদের জন্য চালু করা হয়েছে, যার মাধ্যমে তারা UPI পেমেন্ট করতে পারবে এবং বিভিন্ন ধরনের লোন বা নিজের সংস্থাও এখান থেকে ফাইন্যান্সের মাধ্যমে চালাতে পারবে। এই কোম্পানিটি হলো LXME, শর্টে লক্ষ্মী। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2021 খ্রিস্টাব্দে। এর হেডকোয়ার্টার হলো মুম্বাই, ভারতবর্ষ এবং এর হেড হলেন প্রীতি রথি গুপ্তা। ইনি এই কোম্পানির ফাউন্ডার। পরের প্রশ্নটি হলো, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব G20 পরিবেশ মন্ত্রীদের বৈঠকে ভারতের পক্ষে সমাপনী বক্তব্য কোথায় দিয়েছেন? এই বক্তব্য দিয়েছেন কেপটাউন, সাউথ আফ্রিকা। এবারে G20 সামিট সাউথ আফ্রিকাতে হচ্ছে। আপনি ডান দিকে সাউথ আফ্রিকার ম্যাপ দেখতে পাচ্ছেন। এর ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। সাউথ আফ্রিকার রাজধানী হলো প্রিটোরিয়া, কেপটাউন এবং ব্লুমেনফান্টেন। এর তিনটি রাজধানী আছে। প্রিটোরিয়া হলো এক্সিকিউটিভ ক্যাপিটাল, কেপটাউন হলো লেজিসলেটিভ ক্যাপিটাল এবং ব্লুমেনফান্টেন হলো জুডিশিয়াল ক্যাপিটাল। সাউথ আফ্রিকার কারেন্সি হলো সাউথ আফ্রিকান র্যান্ড। বর্তমানে এখানকার প্রেসিডেন্ট হলেন সিরিল রামাফোসা। এবার G20 প্রতিষ্ঠিত হয়েছিল 1999 সালে। G20-তে সব মিলিয়ে 21 জন সদস্য দেশ আছেন, যার মধ্যে থেকে 19টি দেশ হলো ইউরোপিয়ান ইউনিয়ন এবং বাকি দুটি দেশ হলো আফ্রিকান ইউনিয়নের। পরের প্রশ্নটি হলো, SIG-716 অ্যাসল্ট রাইফেলের জন্য উন্নত নাইট সাইট তৈরির উদ্দেশ্যে প্রতিরক্ষা মন্ত্রক MOD কত টাকার চুক্তি স্বাক্ষর করেছে? SIG-716 অ্যাসল্ট রাইফেল আমেরিকার ডেভেলপ করা একটি অত্যাধুনিক রাইফেল এবং এটির নাইট সাইট অর্থাৎ নাইট ভিশন ক্যামেরার মতো একটি জিনিস, যেটি অ্যাসল্ট রাইফেলের সাথে ইনস্টল করা হবে যাতে রাত্রেও ঠিকঠাকভাবে নিজের লক্ষ্যকে ভেদ করা যায়। তো এর জন্য যে চুক্তিটি স্বাক্ষর হয়েছে সেটি হচ্ছে 659.87 কোটি টাকার। এই নাইট ভিশন ইকুইপমেন্টের সরবরাহকারী সংস্থা হলো MS MKE লিমিটেড এবং MS
মেডবিট টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। এই দুটোই আমেরিকা বেসড কোম্পানি। এই সাইটের ধরন হলো উন্নত এক নাইট সাইটগুলো ইমেজ ইন্টেন্সিফায়ার প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে রাত্রেও 500 মিটার পর্যন্ত দূরত্ব লক্ষ্যভেদ করা যায় খুব সহজে। পরের প্রশ্নটি হলো, লখনৌয়ের ব্রহ্মোস ইন্টিগ্রেশন ও টেস্টিং সেন্টার থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের উদ্বোধন কারা করেছিলেন? আপনারা জানেন ব্রহ্মোস হলো ভারতের সর্বোত্তম সবথেকে বেস্ট মিসাইল সিস্টেম। তো এটির উদ্বোধন করেছে রক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ব্রহ্মোস হলো ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি বিশ্বের সবথেকে দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম, যা ভূমি, জাহাজ, সাবমারিন এবং বিমান থেকে উৎক্ষেপণ করা হয়। এই যে ব্রহ্মোস নামটা, এই নামটি ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোয়া নদীর নামের একসাথে তৈরি করা হয়েছে ব্রহ্মোস। ব্রহ্মোস মিসাইলের একটি নতুন ভার্সন, যেটি ম্যাক 7 পর্যন্ত স্পিড অতিক্রমণ করতে পারে, অর্থাৎ এটি সুপারসনিক ক্যাটাগরির মিসাইল। পরের প্রশ্নটি হলো, অস্ট্রেলিয়ার কোন অলিম্পিক চ্যাম্পিয়ন সাঁতারবিদ 2025 সালে অবসর ঘোষণা করেছেন? ডান দিকে আপনি যে ছবিটি দেখতে পাচ্ছেন, এনার নাম হলো অ্যারিনে টিটেমাস। ইনি হলেন একজন অলিম্পিক বিজেতা সাঁতারু। শুধু অলিম্পিক নয়, ইনি কমনওয়েলথ গেমেও খুব ভালো পারফর্ম করেছেন, কিন্তু ইনি মাত্র 25 বছর বয়সে অবসরপ্রাপ্ত হচ্ছেন। ইনি টোকিও 2020 অলিম্পিকে 2টি গোল্ড, 1টি সিলভার ও 1টি ব্রোঞ্জ মেডেল, প্যারিস 2024 যেটা সব থেকে রিসেন্ট হয়েছে সেই অলিম্পিকে 2টি গোল্ড এবং 2টি সিলভার মেডেল জয় করেছেন। এছাড়াও ইনি 2018 কমনওয়েলথ গেমে 3টি গোল্ড এবং 1টি সিলভার মেডেল এবং 2022 কমনওয়েলথ গেমে 4টি গোল্ড মেডেল জিতেছেন। তো ইনি খুব ট্যালেন্টেড একজন সাঁতারু, কিন্তু 25 বছর বয়সে ইনি অবসরপ্রাপ্ত হচ্ছেন। এই প্রশ্নটি আপনাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং আমি আপনাদের বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটি বিষয় যেটিকে আপনি একবার মুখস্থ করে স্টোর করে রাখতে পারেন না। এটি প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে, অর্থাৎ আপনি আজকে যেটা পড়বেন সেটা হয়তো 6 মাস পরে রিলেভেন্ট নাও থাকতে পারে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সকে প্রতিনিয়ত পড়তে হয়, এবং এর সব থেকে সহজ উপায় হলো আপনি রোজ সকালবেলা উঠে আমাদের এই ভিডিওটি একবার দেখে নিন এবং রাত্রে শোবার আগে এর পিডিএফ ডাউনলোড করে একবার রিডিং পড়ে শুয়ে পড়ুন, যাতে আপনার মস্তিষ্কে আজকের পুরো ইনফরমেশন স্টোর হয়ে যাবে। এবং এভাবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কারেন্ট অ্যাফেয়ার্স এর একটিও প্রশ্ন ভুল হবে না। এক্সামে যা আসবে আপনি সব ঠিক করে আসবেন। পরের প্রশ্নটি হলো, ভারত কোন বছর কমনওয়েলথ গেমস আয়োজনের অধিকার পেয়েছে? আপনারা জানেন কমনওয়েলথ কান্ট্রি কাকে বলে। কমনওয়েলথ কান্ট্রি হলো যেই দেশগুলিতে একসময় ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপন করেছিল, অর্থাৎ ব্রিটিশের আন্ডারে দাসত্ব করেছে যে সমস্ত দেশ। ব্রিটিশের উপনিবেশিকতা শেষ হওয়ার পরে সেই সমস্ত দেশগুলি মিলে একে অপরের সাথে হাত মিলিয়ে একটি সংস্থা তৈরি করেছিল, যেটাকে বলে কমনওয়েলথ। তো এই কমনওয়েলথ সংস্থা প্রতিবারই একটি গেম অর্গানাইজ করায়, যেটিকে কমনওয়েলথ গেম বলে, এবং এটি অলিম্পিকের মতোই খুবই ইম্পর্টেন্ট গেম। তো ভারত এই কমনওয়েলথ গেমের আয়োজনের অধিকার পেয়েছে 2030 সালে, অর্থাৎ 2030 সালে এই কমনওয়েলথ গেম হবে। আচ্ছা, এবার এটি হবে কোথায়? তো এই গেমটি হবে গুজরাটের আহমেদাবাদে। গুজরাটের আহমেদাবাদে আপনারা জানেন খুব ভালো ফ্যাসিলিটিস তৈরি হয়েছে বিভিন্ন ধরনের গেমস অ্যান্ড অলিম্পিক্স করাবার জন্য, এবং আসছে সময়ের জন্য যে অলিম্পিকের জন্য ভারত অ্যাপ্লাই করেছে, যে অলিম্পিক গেমস ভারতে হবে, সেগুলো কিন্তু আহমেদাবাদেই হবে। তো এটি গুজরাটে অবস্থিত। তো গুজরাটের ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। গুজরাটের রাজধানী হলো গান্ধীনগর। গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র ভাই পটেল এবং গুজরাটের রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত। ইনি বর্তমানে মহারাষ্ট্রেরও যৌথ রাজ্যপাল হিসেবে কাজ করছেন, কারণ মহারাষ্ট্রের যিনি রাজ্যপাল ছিলেন সিপি রাধাকৃষ্ণন, তিনি বর্তমানে উপরাষ্ট্রপতি হয়ে গেছেন। পরের প্রশ্নটি হলো, 2025 সালে খেলো ভারত ইউনিভার্সিটি গেমস কোথায় আয়োজিত করা হবে? তো এর সঠিক উত্তর হলো রাজস্থান। খেলো ভারত বিশ্ববিদ্যালয় গেমস এবারে রাজস্থানে হবে। এটি এর 5মতম সংস্করণ, এবং এটি 24শে নভেম্বর থেকে 5ই ডিসেম্বর মধ্যে 2025 সালে আয়োজিত হবে। যখন এই গেমসগুলি হবে তখন আমি আপনাদের আবার আপডেট করে দেবো। তো এটি হবে রাজস্থানে। এবার রাজস্থানের সব মিলিয়ে 7টি শহরে এই গেমস আয়োজিত হবে: জয়পুর, আজমের, উদয়পুর, যোধপুর, বিকানের, কোটা এবং ভরতপুর। এবং এই যে গেমগুলি আয়োজিত করবে, যে দুটি বিশ্ববিদ্যালয় এর জন্য রেসপন্সিবল, সেই দুটি বিশ্ববিদ্যালয় হলো
পূর্ণিমা বিশ্ববিদ্যালয় ও রাজস্থান বিশ্ববিদ্যালয়। এবার আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই গেমগুলি রাজস্থানে আয়োজিত হবে, তো রাজস্থানের ক্যাপিটাল, সিএম এবং গভর্নরের নাম আপনারা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য দিবস কবে পালিত করা হয়? এটি পালিত করা হয় 17ই অক্টোবর। আন্তর্জাতিক অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য 2025 17ই অক্টোবরে পালন করা হচ্ছে এবং এটি এর দ্বিতীয় সংস্করণ। এর আগে একবারই পালিত করা হয়েছে এবং এটি প্রতি বছর 17ই অক্টোবরে পালিত করা হয়। এর আয়োজক হলো ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর উদ্দেশ্য হলো অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধি। এবার আপনারা যেটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, বর্তমানে ভারতের কতগুলি সাইট ইউনেস্কো হেরিটেজ সাইটের অন্তর্গত হয়েছে? রিসেন্টলি ইউনেস্কো হেরিটেজ সাইট আপডেট হয়েছে এবং বিহারের 2টি সাইটকে অ্যাড করা হয়েছে। তো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে বর্তমানে কতগুলি সাইট ইউনেস্কোর আন্ডারে আছে এবং বর্তমানে বিহারের যে 2টি সাইট অ্যাড হয়েছে সেগুলির নাম কি। পরের প্রশ্নটি হলো, এলিয়েন্স সংস্থার সম্প্রতি কাকে ভারতের জন্য কান্ট্রি হেড নিয়োগ করেছে? এটি বিদেশের একটি সংস্থা এবং বর্তমানে এর কান্ট্রি হেড নিয়োগ করা হয়েছে ঋতু অরোরা। ডান দিকে আপনি ঋতু অরোরার ছবি দেখতে পাচ্ছেন। ভারতের জন্য এই কোম্পানির কান্ট্রি হেড ঋতু অরোরাকে নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্নটি হলো, 2025 সালে ইউএনটিসিসি, ইউনাইটেড নেশন ট্রুপ কন্ট্রোলিং কান্ট্রিজ চিফস কনক্লেভ এর আয়োজন কোন প্রতিষ্ঠান ছিল এবং এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এবারের এই অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে ভারতীয় সেনাবাহিনী ছিল এবং এটি আয়োজিত হয়েছিল নয়াদিল্লিতে। এটি ভারতের বিভিন্ন ট্রুপ এবং অন্যান্য দেশের বিভিন্ন ট্রুপ, যেমন এনসিসি ভারতের আছে, সেরকম অন্যান্য কান্ট্রিজেরও বিভিন্ন বিভিন্ন ট্রুপ আছে না, যারা এক্সটার্নাল সাপোর্টে হেল্প করে। তো সেই ট্রুপেরই একটা কনক্লেভ আয়োজিত করা হয়েছিল। এই কনক্লেভের বিষয়বস্তু ছিল জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানের ভবিষ্যৎ পথ। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন হলো, লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে 61তম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতার গ্র্যান্ড শিরোপা কোন ফটোগ্রাফারের হাতে আগমন করলো? অর্থাৎ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছে? এর 4টি অপশন দেওয়া রইল। এখান থেকে আপনি সঠিক উত্তরটি নিয়ে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এর সাথে যে বিভিন্ন তথ্য আছে সেগুলো আপনি কমেন্ট বক্সে লিখবেন। যদি আপনি এর উত্তর না জানেন তাহলে গতকালের ভিডিও দেখবেন অথবা গুগল সার্চ করবেন, কিন্তু অবশ্যই এর উত্তর কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ একবার আপনি যে উত্তরটি লিখে দেবেন সেটি আপনি সহজে ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল 2025 সালের এবেল প্রাইজ, যাকে গণিতের নোবেল বলা হয়, কোন জাপানি গণিতবিদকে প্রদান করা হয়েছে? এর সঠিক উত্তর হলো মাসাকি কাশিওয়ারা। ইনি জাপানের গণিতবিদ মাসাকি কাশিওয়ারা, ইনি এবেল প্রাইজ 2025 পেয়েছেন। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজেদের বন্ধু এবং এডুকেশন গ্রুপগুলিতে শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে অন্যরাও উপকৃত হতে পারে। এই ভিডিওটির পিডিএফ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপ থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যেখানে আপনি অন্যান্য সমস্ত পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক পেজ এবং ইনস্টা পেজকে ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো এটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজেদের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালোভাবে চালিয়ে যান। জয় হিন্দ।